ওয়ার্ল্ড কাপে ক্রিকেট না খেলাতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে, যে আমাদের উচিত না আম, আহ, খেলার সাথে পলিটিক্স জড়ানো। এটা হচ্ছে বিগেস্ট টুর্নামেন্ট, এই বিগেস্ট টুর্নামেন্ট হেলাফেলা করে করা যাবে না। এখন তামিম প্রেসিডেন্ট, তামিম কতটা প্রোঅ্যাক্টিভ হবে সেটা তামিমের ব্যাপার। যে আপনারা জানবেন যে তখন আমরা 17টা আম্পায়ারকে কিন্তু ব্ল্যাকলিস্ট করে দিছিলাম। প্রথমেই জানতে চাচ্ছি যে মোহাম্মদ সাইফুদ্দিন সম্প্রতি একটা মন্তব্য করেছেন যে খেলোয়াড়রা যে পারিশ্রমিক পান সেখানে আরো কয়েকজনের পাশাপাশি আপনার নামটাও তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন। এটা শুনে কেমন লাগছে? পাশাপাশি এই যে খেলোয়াড়দের বিপিএল এ পারিশ্রমিক যে পরে পাওনা টাকা পাওয়ার ব্যাপারে আপনি যে অবদান রাখেন সেটার কথা উল্লেখ করা হয়। দায়িত্বের বাইরে গিয়ে কি ব্যক্তিগত তাগিদ থেকে এই কাজটা করেন? হ্যাঁ, প্রথম কথাটি এটা তো ধরেন আপনি যখন অ্যাপ্রিসিয়েশন পান যে কোনো একটা কাজ করলে সাইফ এবং তাসকিন সবাই কিন্তু মিথুন সবাই কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে। দেখেন, এইবার যখন বিপিএল দেখেন, আমাদের বিপিএল এ কিন্তু অনেক প্রবলেম ছিল। ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম ছিল হচ্ছে প্লেয়ারদের পেমেন্ট পেত না বা সময় মতো পেত না। দ্বিতীয় হচ্ছে যে ইন্টিগ্রিটি। আমরা কিন্তু এইবার সব সময় বলেছি যে বিপিএল তো ঠিক আছে, আমরা ইমপ্রুভ করার চেষ্টা করতেছি আগের মিস্টেকগুলি দেখে, যাতে ভবিষ্যতে এই মিস্টেক না হয়। তো সেখানে প্রায়োরিটি নাম্বার 1 ছিল বোর্ডের এবং আমার পার্সোনাল, যে প্লেয়াররা যাতে টাকাটা ফুললি পে হয়। সো এই জন্যেই কিন্তু এবার প্রথমবার যে আমরা কিন্তু দেখেন ব্যাংক গ্যারান্টিটা বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, আমরা যেটা বলতেছি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আমরা নিয়েছিলাম এই প্লেয়ারদের পেমেন্ট করার জন্য। সো আপনি তো জানেনই এটা প্রবলেম ছিল। আমার যে কাজটা ছিল, আমরা প্রচুর তাগিদ করতে হয়েছে। আর আপনার যখন তাগিদ করতে হয়েছে এবং পরবর্তীতে যখন তাদের সাথে নেগোশিয়েট করে তাদের যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আটকানো ছিল, অনেকে পে অর্ডার দিয়েছিল কিছু টাকা, অনেকে চেক দিয়েছিল, এটাকে জাস্ট আপনাকে মেটেরিয়ালাইজ করেছি। সো এখন এই ছোট ভাই আমাদের, এরা পেমেন্ট পেয়েছে যখন। এইবারের সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে যে ম্যাক্সিমাম আমি বলবো যে 99% লোকাল প্লেয়াররা কিন্তু পেমেন্ট পেয়ে গেছে। বিদেশি প্লেয়াররাও অলমোস্ট পেয়ে গেছে, কিছু এখন বাকি আছে। সো এটার গতবারের ইমেজ থেকে এই ব্যাপারে বিপিএল এর ইমেজটা একটু ইমপ্রুভ হবে। সেটাই সেটাই হচ্ছে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, এটাই। কিন্তু কেন আপনাকেই কেন বারবার এই জায়গায় নিজেকে দাঁড়িয়ে যেতে হয়েছে যে বিপিএল এ সুষ্ঠুভাবে আয়োজন করাটাই তো মূল লক্ষ্য। সেটা বাদ দিয়ে খেলোয়াড়দের পারিশ্রমিকের অর্থ পাইয়ে দিতে আপনাকে আমরা দেখলাম দিনে এবং রাতেও মানে রাত্রেবেলাও সংবাদ সম্মেলনে কথা বলতে হচ্ছে। পৃথিবীর আর কোনো ফ্র্যাঞ্চাইজিতে তো এটা হয় না। আমাদের হয়েছে কি, টিমগুলিরও প্রফেশনালিজমের প্রবলেম আছে। হ্যাঁ, আমাদেরও ক্রিকেট বোর্ডের প্রবলেম আছে। মানে কি, উই হ্যাভ টু বি মোর প্রফেশনাল। এখানে হয় কি, টুর্নামেন্ট কিন্তু আপনি যদি আইপিএল দেখেন, অন্যান্য লিগগুলি দেখেন, এগুলি কিন্তু একটা ইভেন্ট ম্যানেজমেন্ট টিম ম্যানেজ করে। আমাদের এখানে কিন্তু আমরা বোর্ড ডাইরেক্ট ম্যানেজ করি। সেই জন্যে আমাদের ইনভলভমেন্টটা অ্যাজ আ ডিরেক্টর বলেন, মেম্বার সেক্রেটারি বলেন, এইটা হিসাবে কিন্তু আমার ইনভলভমেন্ট হতে হয়েছে। কারো তো একটা রেসপন্সিবিলিটি নিতে হয়, সেই হিসাবে আহ, নিতে হয়েছে। বিপিএল নিয়ে তো অনেক বিতর্ক হয়। সেখানে প্রায় আপনার নামও চলে আসে। অথচ এই যে ফ্র্যাঞ্চাইজিদেরকে সামলানো থেকে শুরু করে খেলোয়াড়দের যে পাওনা টাকা আদায় করে এখানেও আপনাকে কাজ করতে হয়। তো এরপরও যে সমালোচনা হয় সেটা কিভাবে দেখেন? শোনেন, সমালোচনা তো হবে। সমালোচনা আমি আমি নিজে সমালোচনাকে একটা পজিটিভ সাইড হিসাবে দেখি। কেউ যদি পজিটিভ সমালোচনা করে, এখন দেখেন আমাদের বিগেস্ট প্রবলেম যেটা তামিম ইকবাল কয়দিন আগেই বলেছে, যে আপনার কারেক্ট ফ্র্যাঞ্চাইজি নেওয়াটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট থিং। যেটা আমার মনে হয় লাস্ট 12টা বিপিএল হয়েছে, এর মধ্যে আমরা সবসময় এই 6টা বা 7টা যে টিম খেলে, এদের সবাই এক লেভেলের না।
ধরেন আমি আপনাকে বলি যে এইবার আপনার আমাদের রাজশাহী নিয়ে কোনো প্রবলেম হয়নি, কারণ রাজশাহী ইজ এ সাচ আ বিগ গ্রুপ, ওনার হচ্ছে সাচ আ বিগ ওনার। তো নাভিল গ্রুপ ওরা কিন্তু সব পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছে। দেখেন রংপুর রাইডার্স, আপনি কোনোদিন রংপুর রাইডার্সের এই কমপ্লেন্ট শুনবেন না। হ্যাঁ, কিন্তু অন্যান্যরা যেহেতু তাদের এবিলিটি কম, ডিপ পকেট না, তাদেরই এই প্রবলেমগুলি এসে। তো আমার এই বছরের এক্সপিরিয়েন্সে বলে যে আমরা অ্যাকচুয়ালি তামিম ইকবালের কথা একদম মানে কারেক্ট। তাড়াহুড়া করে আমাদের বিপিএল করা উচিত না, নাম্বার ওয়ান। আই ফুললি এগ্রি উইথ হিম, উইচ ইজ উইথ মাই এক্সপিরিয়েন্স, এটা আমি ফুললি এগ্রি করি। হ্যাঁ, কিন্তু এই টুর্নামেন্টটা এত শর্ট টাইমে করা সম্ভব না। এইবারকার টুর্নামেন্টে অক্টোবরে ইলেকশন হয়েছে, হ্যান্ডেড ওভার হয়েছে 15 তারিখে। আমি 15 অক্টোবর থেকে 20 অক্টোবরে আপনার এটার দায়িত্ব পেয়েছি। তারপরে এটাকে টিম নিতে হয়েছে, সব কিছু নিয়ে আমার ডিসেম্বরে লিগ করা ইজ মানে নাইটমেয়ার। সো সুতরাং এইটা ছিল, এই জন্যেই আমাদের সমস্যা, মানে আপনার সব কিছু করতে হয়েছে। সো এটা মানে 1 বছরের টাইম নিয়ে কেউ যদি করতে পারে, ভালো ভালো বড় গ্রুপ আমাদের যারা আছে ওই ডিপ পকেট, তারা যদি আসে, এই খেলাটা মানে এই টুর্নামেন্টটা ইজ আ বিগ অ্যাসেট। প্লাস আমি আরেকটা জিনিস বলি যে হোম অ্যান্ড অ্যাওয়ে যদি খেলা যতদিন আপনি না করতে পারবেন, বিপিএল সাকসেস আমরা যে লেভেলে চাই, আমাদের চাহিদা হচ্ছে আমরা সবসময় কম্পেয়ার করি হচ্ছে পিসিএল বা আইপিএল ওই দিকে। তো সুতরাং আমার সবচেয়ে বড় লার্নিং হচ্ছে আমাদের এক হচ্ছে টু বি সাকসেসফুল, আপনার আমাদের বড় বড় গ্রুপরা আসতে হবে। 6টা বড় গ্রুপ যদি আসে, দেখবেন এই সব সমস্যা সমাধান হয়ে গেছে। রাইট নাও 2 জন ইজ ভেরি, 2টা টিম হচ্ছে আপনার রংপুর এবং রাজশাহী ইজ নাও অ্যাকচুয়ালি 2 বড় গ্রুপ নিয়েছে। আর এই যে আপনারা বলতেছেন যে ব্যাংক গ্যারান্টি বা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, এগুলি কিন্তু বড় গ্রুপ আসলে এগুলি লাগবে না। কিন্তু এখন হচ্ছে কি, আমরা গ্যারান্টি নিতে চাচ্ছি যে তোমরা ঠিক মতো দেবে। আমাদের কালচারটা হয়ে গেছে তো প্লেয়ারদের টাকা দিনই। আপনি আগে রাজশাহী বলেন, তার আগে বলেন, এই যে অ্যাডক কমিটিও কমপ্লেন করছে, দে আর কারেক্ট, যে আপনার গতবারের রাজশাহীর পেমেন্ট কিন্তু এখনো বাকি আছে, যেটা আমার দায়িত্ব না, এটা আগের বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্ব। কিন্তু ওইখানে কিন্তু এখনো টাকা রয়ে গেছে, তাতে ক্রিকেট বোর্ডকে দিতে হচ্ছে। সো সুতরাং আপনার একটা টুর্নামেন্ট যদি আপনি সুষ্ঠুভাবে প্রফিটেবল ভাবে করতে চান, তাহলে কিন্তু টাইম নিয়ে করতে হবে। আচ্ছা, বিপিএল এ আমরা এবার মানে বিরল একটি ঘটনায় দেখলাম যে একদিন খেলাই মাঝে বন্ধ হয়ে গেল। সেই দিন গভীর রাতে মানে একদম সারা দিনভর আপনি খেলোয়াড়দের সাথে আলোচনা করলেন এবং প্রেস কনফারেন্সে আপনি এটা মিটমাট করলেন। এক পর্যায়ে একটি মজার কথা বলেছেন যে আপনার বিয়ের দিনেও এত হয়রানি। কিন্তু ওই একই দিনে আমরা দেখলাম যে বোর্ড সভাপতি বেশ নিশ্চুপ একটা ভূমিকা পালন করলেন। তাকে একটি খুব ফেমাস একটা ছবি যে আমিরুল ইসলাম বুলবুল ভাই তিনি উইকেটের পাশে দাঁড়িয়ে আছেন। তো সেখানে কি আপনার মনে হয়নি যে উনি আরেকটু যদি অ্যাক্টিভ হতেন, আপনি যেই ভূমিকাটা নিয়েছেন উনি নিলে আরেকটু সহজ হয়ে যেত ব্যাপারটা? এটা তো দেখেন যার যার পার্সোনাল ব্যাপার, কিন্তু এটা কারেক্ট। উনি যদি আরো সক্রিয় হতেন, তাহলে এটা আরো তাড়াতাড়ি সলভ হতো। আলটিমেটলি উনি কিন্তু জড়িত হয়েছেন এই মিথুনদের সাথে। দেখেন, এটা শুরুটা কিন্তু একটা অপ্রাসঙ্গিক কথা বলার থেকে এটা শুরু হয়েছে। প্রথম কথাটা হচ্ছে যে আমরা যখন ডিরেক্টর হই, আমাদের কি বলা উচিত কি উচিত না, এইটা কিন্তু আমার ডিরেক্টর হিসাবে আমার এটা একটা জানতেই হবে। এখন ওইখান থেকে শুরু হয়েছে। সেটা তো আমি তো বলবো যে অন্যায় প্লেয়ারদের এগেনস্টে এই কথা বলে, যদিও আমার কলিগ ছিল। তো এখন যদি ওই পজিশনে আসতোই না, রাত্রে 2টার সময় গিয়ে প্লেয়ারদের সাথে কথাই বলতে হতো না, যদি আমাদেরই এক ডিরেক্টর এরকম মন্তব্য না করতো। তো সুতরাং আমাদের প্রথম কথাটা হচ্ছে, যখন আপনি ক্রিকেট বোর্ডে যাবেন, এইসব আম, আহ, মন্তব্য থেকে বিরত থাকতে হবে। এইটা যদি করতেন, তাহলে কিন্তু এই একদিনের খেলা হতো, এইসব মাঝপথে এরকম সিচুয়েশন হতো না।
আপনি সবচেয়ে কথা হচ্ছে একদিন খেলা না হলেই কিন্তু ১ কোটি টাকার মতো লস। কারণ সবকিছু আপনার রেডি থাকে কিন্তু মাঠে যারা আসবে, ভলান্টিয়ার্স, পুলিশ বলেন, তারপরে আপনার আ আ আমাদের স্যাটেলাইটের টাইমিং সবই কিন্তু দিতে হচ্ছে। খেলাটা না হতে ওইটা রেভিনিউ আসেনি। সো এইটা আমাদের সবারই দায়িত্ব। যারা ক্রিকেট বোর্ডে ভবিষ্যতে আসবেন তাদেরও দায়িত্ব যখন কোনো বক্তব্য করবেন আমার মনে হয় শালীনতা রেখে বক্তব্য করা উচিত। আচ্ছা, আপনি যেই ডিরেক্টরের কথা বললেন, তিনি এই পুরো ঘটনার সূত্রপাত হয়েছিল তো তামিম ইকবালকে ঘিরে একটি মন্তব্য করে। সেই তামিম ইকবাল এখন অ্যাডহক কমিটিতে আছেন এবং তিনি সম্প্রতি বলেছেন যে ঘুম থেকে উঠেও কেউ নাকি চাইলে বিপিএল এর দল নিতে পারবে। আসলেই কি বিপিএল এর দল পাওয়া এতটা সহজ? আহ, এটা আংশিক ট্রু। কারণ হচ্ছে কি যে বিপিএল এর দেখেন আপনার যখন যেটা ও বোঝাতে চেয়েছে যে প্রোডাক্টটা, আমি বলি তামিম তামিম যেটা বোঝাতে চেয়েছে যে এই প্রোডাক্টটা যেরকম আইপিএল এর টিম নেওয়ার জন্যে মারামারি লেগে যায়, আমরা টিমের ওনার খুঁজে পাই না। দেখেন না, এইবারের ক্ষেত্রে 11টা টিমের আপনার আপনার ওরা ইন্টারেস্ট শো করেছে, কাগজ জমা দিয়েছে। আমরা বলেছিলাম যে তোমার ফ্র্যাঞ্চাইজি ফিটা সবাইটা দিতে হবে সাথে, 11 জনের মধ্যে 5 জনই দেন। তা আপনি ওনাদের কেমন করে আপনার আহ, দেওয়ার জন্য চিন্তায় আনবেন? হ্যাঁ, তো সুতরাং এই 6 জন যারা দিছে, 6 না, আমার তো নেগোশিয়েট করে যে যদি 8টা থাকতো তাহলে আমি নেগোশিয়েট করতে পারতাম। সো এটা ওর বক্তব্য যে এটা অ্যাকচুয়ালি ইটস অ্যাকচুয়ালি ভেরি ইজি টু গেট আ টিম অ্যান্ড ইনকম্পিটেন্ট ম্যানেজমেন্ট অলসো ইজ টেকিং ওভার অফ দিস টিমস। তো এটার পেছনে কি বিপিএল যে এত বছর একটা ব্র্যান্ড হতে পারলো না সেটারও দায় আছে? কারণ আমরা দেখলাম যে শুরুর দিকে বিপিএল কে কিন্তু আসলেই আইপিএল এর পর ২য় সেরা লিগ বলা হতো। সেখান থেকে এখন যেটা আপনি বলছেন যে ওই সাপ্লাই আর ডিমান্ড এর একটা লেকিংস হয়েছে যে আপনার ফ্র্যাঞ্চাইজি তো কেউ আগ্রহই দেখাচ্ছে না। তো এটা কি ব্র্যান্ড বিপিএল কেন হতে পারলো না? ব্র্যান্ড বিপিএল ডেফিনেটলি যারা এটার সাথে ইনভলভ ছিলেন, দেখেন গতবারটা আমি আমি হাতে পেয়েছি যখন, বা আমি মেম্বার সেক্রেটারি তখন, দেখেন এটা ডুবন্ত অবস্থায় ছিল। আগের বার রাজশাহীর ঘটনা, অন্যান্য টিমের ঘটনা, ম্যাচ ফিক্সিং এর অ্যালিগেশন নিয়ে টিয়ে কিন্তু আমরা হাতে পেয়েছি। ওইখান থেকে আমাদের মোটো ছিল যে আমরা এই ম্যাচ ফিক্সের অ্যালিগেশনটা কমাতে হবে। আমি মনে করি এটা আমরা অ্যাকচুয়ালি ভেরি সাকসেসফুল হয়েছি। যে এটা আমি বলবো না সব বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনি জানেন যে ইন্টারন্যাশনাল একটা রেটিং আছে, হ্যাঁ, সেইখানে 82% আপনার রেড ফ্ল্যাগড ম্যাচ কমে গেছে। এটা কিন্তু আমাদের ঘটনা, এই যে আমাদের ইন্টিগ্রিটি ডিপার্টমেন্ট যারা, তাদের থেকে ইনফরমেশন। হ্যাঁ, এখন তো এইটাতে সাকসেস প্লাস এবার দেখেন ইমেজটি একটু ইমপ্রুভ হবে। আমি বলবো না যে সাংঘাতিক ইমপ্রুভ, একটু ইমপ্রুভ হবে, যে এইবারের মোটামুটি 90% টাকা পেয়ে গেছে। তো সুতরাং আমাদের একেবারে শিওর হতে হবে যে প্রতি বছর যাতে এই দুইটা জিনিস খেলা মাঠে হয়ে যাবে, এই দুইটা জিনিস যাতে ইমপ্রুভ করে। সুতরাং এটা হচ্ছে, আমি আপনাকে বলবো যে 2012 নাম্বার 1 বিপিএল থেকে শুরু করে আস্তে 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 এটা ডাউন ট্রেন্ড হয়েছে। তো সুতরাং কোথাও আমরাই মিস্টেক করেছি, মানে আমরা মানে কি, আমি বলছি যে যারা এটার সাথে ইনভলভ ছিল, কোনো জায়গায় মিস্টেক হওয়াতেই যে আজকে হয়েছে কি আপনার এটা ব্র্যান্ড ভ্যালু নেই। ব্র্যান্ড ভ্যালু থাকলেই কিন্তু আপনি দেখবেন যে অনেক বড় কোম্পানি ইন্টারেস্টেড হয়ে যাবে। সো আমাদের এখন মানে নেক্সট বোর্ডে যারাই আসুক তাদের সবারই দায়িত্ব যে ব্র্যান্ড ভ্যালুটা ইমপ্রুভ করতে। সো গতবারের যেরকম ভ্যালুটা কমে গিয়েছিল, গতবারের থেকে এবার একটু ইমপ্রুভ হয়েছে। কিন্তু দেখেন একটা জিনিস হচ্ছে যে হ্যাঁ, এই যে লস হয়েছে, লসটা কিন্তু ম্যাসিভ লস হয়েছে আপনার চিটাগং। আমরা ইন্টিগ্রিটি ব্যাপারে ভেরি টাইট ছিলাম বলে চিটাগং লাস্ট মোমেন্টে একদিন আগে ওরা উইথড্র করে নিয়েছে। তাতে আমরা যদি ওইটা টেক ওভার না করতে,
তাহলে চিন্তা করেন এই টুর্নামেন্টের অবস্থানটা কি হতো। তো সুতরাং এটার হেডেকটা ক্রিকেট বোর্ডের উপরে বর্তেছে, কিন্তু আমার মনে হয় যে যারা টিম নিবে তাদের সব চিন্তা করে টিমটা নেওয়া উচিত। সো এখন সামনে যারা এগিয়ে নিবে তাদের অ্যাটলিস্ট একটা লেভেল পর্যন্ত এসছে, এখন সেকেন্ড থার্ড লেভেল ফোর্থ লেভেলের নিতে তাদের আমার মনে হয় একটু অ্যাটেনশন দিতে হবে টু মেক দিস অ্যাজ আ ব্র্যান্ড। আপনি শুরুর দিকে বলেছিলেন যে বিপিএল ভালোভাবে আয়োজন করতে হলে বিশ্বমানের অন্তত ১ বছরের প্রস্তুতি দরকার। আর তামিম ইকবাল বললেন যে বিপিএল গত কয়েকটা আসর যেভাবে হয়েছে প্রতি সব মিলিয়ে যে এভাবে জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজনের চেয়ে না করাই ভালো। এতে কি আপনি একমত? আমি 101% একমত। আমার কথাটা হচ্ছে এটা হচ্ছে বিগেস্ট টুর্নামেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আইপিএল ইজ দ্য বিগেস্ট টুর্নামেন্ট অফ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। এটা হচ্ছে বিগেস্ট টুর্নামেন্ট। এই বিগেস্ট টুর্নামেন্ট হেলাফেলা করে করা যাবে না, একেবারে টাইম নিয়ে প্রপার প্ল্যানিং করে ওয়ার্ল্ড ক্লাস ইভেন্ট ম্যানেজমেন্ট টিম নিয়ে রোড শো করে প্রপার টিম নিয়ে, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বলেন আর ব্যাংক গ্যারেন্টি বলেন এইসব নিয়ে প্রপার ম্যানেজমেন্ট, এইটাও দেখতে হবে যে ওই টিমের ম্যানেজমেন্ট কেমন। এইসব দেখে অ্যাকচুয়ালি টিমগুলি নিলে আমরা ভবিষ্যতে আশা করি যে বিপিএল আস্তে আস্তে উপরে উঠবে। এখন তলানির নিচে আছে, আপনি তো জানেন যে বোধহয় 11 নম্বর বলছে, এখান থেকে তো এখন হচ্ছে হয় বন্ধ হয়ে যাবে নয়তো উপরে উঠবে। সো আমি যেটা বলবো যে 11তমতে যে অবস্থা হয়েছিল, যে দেখেন 11তে সিরিয়াস ইন্টিগ্রিটির ব্যাপারে বা ম্যাচ ফিক্সিং এর ব্যাপারে অ্যালিগেশন ছিল। এইবার এটা তো হিউজ নাম্বার কমে গেছে। আপনার মিডিয়াতে দেখলেই পাবেন যে এবার হিউজ নাম্বার কমে গেছে, বরং টিমরা রাগ করেছে যে এত মনিটরিং এ কেন করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে গতবারের টাকা কিন্তু এখনো ওই ওই 11তম যারা করেছে তারা কিন্তু রেসপন্সিবিলিটি দেয়নি, এটা এখন এসে পড়েছে এখানে, ওই টাকা কিন্তু বাকি। কিন্তু এইবারকার 12 বিপিএল এর আমার জানার মতে দেখেন এখনো বিদেশি প্লেয়ারের কিছু ঢাকার টাকা বাকি, যেটা টাইম দেওয়া হয়েছে, কিন্তু সেটার আগেনস্টে 2 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি কিন্তু রাখা আছে। আর আগের ব্যাংক গ্যারান্টিটা ভাঙিয়ে এই লোকাল প্লেয়ারদের দিয়ে দেওয়া হচ্ছে। সো মোটামুটি দেখেন নাবি পুরোটা দিয়েছে। আমাদের রংপুর রাইডার্স তো সব সময় দে রান ইট ভেরি প্রফেশনালি। আই থিঙ্ক দে আর ওয়ান অফ দ্য মোস্ট প্রফেশনাল টিম দের। তারপরে চিটগংটা তো ক্রিকেট বোর্ড দিয়েছে বলে টাকা দিয়ে। নোয়াখালী হ্যাজ পেড অফ। যেটা শুনছি যে ঢাকার কিছু বাকি, কিন্তু ঢাকারটা কাভার করা আছে। আর সিলেটের কিছু বিদেশি প্লেয়ারদের সাথে তাদের একটু আপনার একটা হিসাবে তাদের প্রবলেম আছে, যেটা সিলেট এটা তাদের ঠিক করতেই হবে, নাহলে নেক্সট ইয়ার যেই বোর্ডই আসুক তারা দেশুক টেক ওভার, যে এটা এইভাবে রেখে বিদেশি অল্প অল্প কিছু, কিন্তু আপনি 95% বলতে পারেন যে সব প্লেয়ার যারা আছে তারা মোটামুটি পেমেন্ট পেয়ে গেছে। আচ্ছা, সিলেটের প্রসঙ্গ আনাতেই প্রশ্নটা করা। আপনি বিদেশি খেলোয়াড়দের কথা বলেন, কিন্তু আমরা সম্প্রতি দেখলাম যে জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদ তিনি একদম পাবলিকলি প্রকাশ করে দিলেন, স্ক্রিনশট থেকে মালিকদের বিরুদ্ধে অভিযোগ করলেন যে তাকে অর্ধেকের মতো অ্যামাউন্ট দেওয়া হয়নি। একজন ক্রিকেটারের জায়গা থেকে বোর্ডের তো আমরা সবসময় সমালোচনা করি, ক্রিকেটারদেরও কি আরেকটু পেশাদার হওয়া উচিত না এই সমস্ত চুক্তি থেকে? শোনেন, জিনিসটা হচ্ছে ডেফিনেটলি নাসুমের সিচুয়েশন হচ্ছে, নাসুম বলছে যে তার সাথে 70 লক্ষ টাকার একটা এগ্রিমেন্ট হয়েছে, কিন্তু এগ্রিমেন্টের প্রপার কাগজ নাসুমকে দেখাতে হবে। আমরা যেটা ডিক্লেয়ার করেছিলাম যে ডাইরেক্ট সাইনিং এর কিন্তু ক্রিকেট বোর্ডের রেসপন্সিবিলিটি না, তারপরেও আমরা রেসপন্সিবিলিটি নিয়ে বলেছিলাম যে ওর যে ক্যাটাগরি প্লেয়ার, ও 35 লাখ টাকার ক্যাটাগরিতে, সো ওই 35 লাখ টাকা আমরা এনশিওর করব। সো ক্রিকেট বোর্ড হ্যাজ ডান দেয়ার। আমি মনে করি যে কোয়াবের এখানে ভেরি ইম্পর্ট্যান্ট রোল প্লে করতে পারে, এবং কারেন্ট কোয়াব ইজ মুভিং টুয়ার্ডস দ্যাট, যে তাদের প্লেয়ারদের সাথে যে এগ্রিমেন্ট, এটা বুঝতে হবে যে প্লেয়াররা ইনএক্সপিরিয়েন্স অ্যাবাউট দিস,
সো প্লেয়ারদের একটু সাপোর্ট নিয়ে যদি প্রফেশনালি এগ্রিমেন্টগুলি করেন তাহলে এইসব কেস আর হবে না। আচ্ছা, বিপিএল বাদে আপনাদের যে সবশেষ বোর্ডটা ছিল সেখানে বিশ্বকাপ খেলা নিয়ে আলোচনা হয়েছে, আর এখানে সবচেয়ে বেশি কথা বলতে হয়েছে আপনাকেই, এবং সর্বশেষ যে সংবাদ সম্মেলনটা ছিল সেখানেও এই প্রশ্নটা আপনাকে ডিল করতে হয়েছে। অথচ এখানে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা নেওয়াটা আপনার কাজ ছিল না। বোর্ড প্রধান কি আপনাকেই সবচেয়ে বেশি ভরসা করতেন এই সমস্ত বিষয় সামাল দেওয়ার জন্য? না, জিনিসটা ছিল আমি ছিলাম তখন আপনি দেখেন আমি একসময় আপনাদের মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলাম। তো সুতরাং এইসব যখন প্রেশার সিচুয়েশন আসে একটা, ওরা হয়তো আমাকে পাঠিয়েছিল যে টু ডিল উইথ দিস টাইপ অফ থিং। এইখানে আমি একদম ক্লিয়ার করতে পারি এবং কাগজ কলমেও এখানে ক্রিকেট বোর্ডের ভূমিকা কিন্তু কম ছিল। গভর্নমেন্টের ভূমিকা দেন আপনার আমাদের স্পোর্টস অ্যাডভাইজার অ্যাকচুয়ালি তারাই কিন্তু এই ডিসিশনটা নিয়েছিল এবং তারা কিন্তু চিঠি দিয়েছিল। কারণ আপনি একটা জিনিস বুঝছেন, একটা বিদেশে টিম যেতে হলে কিন্তু গভর্নমেন্ট থেকে এনওসি লাগে। সো আপনি যদি এনওসি না পাই তাহলে টিম পাঠাবে কেন? হ্যাঁ, আমি যদি এটার বলেন যে আমাদের আমাদের দেব প্রেসিডেন্ট উনি চেষ্টা করেছেন, আমি যতটুকু জানি এইসব মিটিংয়ে আমরা কেউ ছিলাম না। আমি বিশেষ করে আমি ছিলাম না, আমাদের 2 ভাইস প্রেসিডেন্ট আর ক্রিকেট অফিসের যে ডিরেক্টর ওনারা বেসিক্যালি আলাপ করেছে। আমরা যেটা শুনেছি আমাদের তাদের থেকে যারা আইসিসির সাথে মিট করেছে, 2 ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ডিরেক্টর ক্রিকেট অফিস, তারপরে গভর্নমেন্টের সাথে দেখা করেছে। সো সব কিছুতে বোঝা গেছে যে গভর্নমেন্ট হ্যাড আ স্ট্যান্ড অ্যান্ড ক্রিকেট বোর্ড হ্যাড টু মানে এটা তাদের কথাতেই চলতে হয়েছে। কথাটা হচ্ছে, সো আপনার কথা যেটা গেছে, হ্যাঁ যার যার ব্যাপার, হয়তো আরো প্রোঅ্যাক্টিভ হলেও হইতে পারে, এটা যার যার ব্যাপার। এখন তামিম কতটা প্রোঅ্যাক্টিভ হবে সেটা তামিমের ব্যাপার। কিন্তু এইটা ঠিক আমি পার্সোনালি অ্যাজ আ ফর্মার ক্রিকেটার মনে করি যে এই ওয়ার্ল্ড কাপে ক্রিকেট না খেলাতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। প্লাস কিছু প্লেয়ার তো আপনি চিন্তা করেন যারা এইবার ওয়ার্ল্ড কাপ খেলাটা কিন্তু এক এক মানুষের স্বপ্ন, বেচারারা সেটাও খেলবে না। তারপরেও বাংলাদেশ হয়তো আপনি ইন্ডিয়ায় ভালো খেলতে পারতো, হয়তো কোথাও যেত। সুতরাং আমার যেটা কথাটা হচ্ছে অ্যাজ আ ফর্মার ক্রিকেটার যে আমাদের উচিত না খেলার সাথে পলিটিক্স জড়ানো। এটাই আমার মানে আমার পজিশন হচ্ছে যে ভাই ক্রিকেটের মতো চলুক, পলিটিক্সের মতো চলুক। তো আজকাল যেই ব্যাপারে ইন্ডিয়া গিয়ে খেলা, ঠিকই তো আমাদের আম্পায়াররা গেছে করতে, সাংবাদিকরা গেছে। সো দের ওয়াজ নো প্রবলেম। আই থিঙ্ক আমি পার্সোনালি মনে করি উই শুড হ্যাভ গন টু ওয়ার্ল্ড কাপ। এই প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছিলাম, আপনি উত্তর দিয়ে দিলেন যে আপনার কোনো আক্ষেপ হয় কিনা যে আপনি বোর্ডে থাকার সময় বাংলাদেশ একটা যে বিশ্বকাপ খেললো না। এটা অ্যাজ আ অর্গানাইজার, অ্যাজ আ ফর্মার ক্রিকেটার ডেফিনেটলি এটা আক্ষেপ আছে যে বাংলাদেশ খেললো না। আচ্ছা, আমরা বিভিন্ন সময় দেখলাম যে খেলোয়াড়রা আস্তে আস্তে কথা বলছেন, এবং আপনি যেই অ্যাঙ্গেলটা বললেন তখন হয়তোবা বোর্ডের জায়গা থেকেও খুব বেশি কিছু করার ছিল না, কিন্তু ক্রিকেটারদের যে একটা চাপা, যে একটা হতাশা, এটা আমরা প্রায় দেখতে পাচ্ছি, এবং তাদের অনেকেই যেটা বলছেন যে আসলে তারা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, তো ক্রিকেটারের যে সব, কিন্তু তাদের এখানে মূল্যায়নটা করা হয়নি বা মতামতটা নেওয়া হয়নি। এই জায়গাটা কি মানে খেলোয়াড়দের কেন যে আমি আলাদা লাগে? যতটুকু জানেন আপনারা শেরাটনে একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে আমরা ছিলাম না। ওই প্রেসিডেন্ট ক্রিকেট অফিস ছিল অ্যান্ড 2 ভাইস প্রেসিডেন্ট ছিল এবং প্লেয়াররা ছিল। হ্যান্ড মিটিংয়ে কি হয়েছে তাই না, আমি শুনেছি আপনাদের মাধ্যমে যে তাদের খালি বলা হয়েছে এই জন্যে আমরা যাচ্ছি না, তাদের মতামতটা নেওয়া হয়নি। আমার মনে হয় যে এখানে প্রায়োরিটি উই শুড গিভ টু দ্য প্লেয়ার্স। যেই থাকুক এরকম সিচুয়েশন আছে, প্লেয়ারদের থেকে মতামত নিতে, এরা যদি ওটা বা তারা মতামত নিয়ে মেজরিটি যদি বলতো যাবে, তাহলে টিম পাঠিয়ে দিতে পারতো।
আচ্ছা, এবার একটু আপনার অন্য ভূমিকার কথা নিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি যে খুব একটা আলোচনা আসে না, সেটা হচ্ছে আম্পায়ারিং ডিপার্টমেন্ট নিয়ে। এই ডিপার্টমেন্টে আপনি যেই সময়টায় কাজ করলেন, আমরা যদি গত কয়েক বছরের মধ্যে দেখি, বাংলাদেশে কিন্তু একসময় ডোমেস্টিক আম্পায়ারিং বিপিএল এ অনেক বিতর্ক হতো যে মানে আম্পায়াররা ভুল সিদ্ধান্ত দিচ্ছে। সেখান থেকে এখন কিন্তু আমাদের একজন এলিট প্যানেলের আম্পায়ার আছেন, সৈকত ভাই আছেন, আরো আম্পায়াররা দেশে বিদেশে কাজ করছেন এবং যেসব সিরিজে বা টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে না, সেখানেও তারা যাচ্ছেন এবং নারী আম্পায়ারদের একটা আমরা দেখলাম যে খুব বড় একটা জাগরণও হয়ে গেছে। এই বিষয়টা কিভাবে দেখেন এবং আপনার এই কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল? শোনেন, আমি যখন এটা টেক ওভার করি, আমার সুবিধাটা হয়েছে কি যে আমি ছোটবেলা থেকে ক্রিকেট খেলেছি, অর্গানাইজেশন দেখেছি, এই মাঠে আম্পায়ারদের কি প্রবলেম ফেস করেছি সেটা ছিল। আপনি খুব ভালো করে জানেন যে আমি যে 5 বছর আগে যখন টেক ওভার করেছিলাম, তার আগে কি জঘন্য অবস্থা ছিল, কমপ্লেন, এবং প্লেয়াররাও ওই যে সাকিব হাসান স্টাম্পে লাথি দিয়ে দিচ্ছে, এইখানে এরকমও শুনেছি যে 7টা এলবিডব্লিউ হয়েছে। সো আমার প্রথম, পায়ে লাগলি এলবি। হ্যাঁ, প্লেয়ার এরকম ছিল, অনেক প্লেয়ার এর জন্য এফেক্টেড হয়েছে সেকেন্ড ডিভিশন। আমার প্রথম দেখেন যখন টেক ওভার করলাম, দেখলাম যে রিফ্রেশারই কোর্স হয়নি কতগুলি। সো আমি ইমিডিয়েটলি স্টেজ বাই স্টেজ নিলাম। এক হচ্ছে রিফ্রেশার কোর্সগুলি স্টার্ট করলাম, আম্পায়ারদের আরও ট্রেনিং ব্যবস্থা করলাম। দ্বিতীয় করা হলো কি যে যেই কোয়ালিটি হোক, আপনার জবাবদিহিতা আনার জন্যে তখন করা হলো মাঠে এই ক্যামেরা বসানো হলো। তাতে হচ্ছে কি আপনি একটা রেফারেন্স পাচ্ছেন, ওই রেফারেন্সের থেকেই কিন্তু তখন যেসব ধরেন যারা প্রেশার গ্রুপ ছিল, প্রেশার দিত, তারা কিন্তু আস্তে 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 সরে গেছে। এবং যে আপনারা জানবেন যে তখন আমরা 17টা আম্পায়ারকে কিন্তু ব্ল্যাকলিস্ট করে দিছিলাম। ইভেন এখনো তাদের আমরা করি না, যে তাদের নামটা, এটা আমরা করিনি, কিন্তু সবাই থেকে আলাদা করে যাদের কমপ্লেন ছিল তাদের থেকে এই এই আম্পায়ারিং থেকে সরিয়ে ক্লিনভাবে আমি গিয়ে বলেছি, এবং আমি আমার দিদেম প্রেসিডেন্ট, তার পরও যত প্রেসিডেন্ট হচ্ছে তারা কিন্তু সিরিয়াস সাপোর্ট করেছে যে আপনার এই রিঅর্গানাইজ করা অফ দি কমিটি, মানে দি ডিপার্টমেন্ট, এটাকে রিঅর্গানাইজ করতে হচ্ছে। সো এতে হচ্ছে ইয়াঙ্গার জেনারেশন নেওয়া হয়েছে। আপনি জানেন আমরা প্রথমবারের মতো অ্যাডভার্টাইজমেন্ট করে 1000 লোক কিন্তু অ্যাপ্লিকেশন করছিল যে আম্পায়ার হতে পারে, ওইখান থেকে বেছে পরীক্ষা দিয়ে 120 জন আমরা সার্টিফাইড আম্পায়ার করেছি। এটা হচ্ছে এক্সট্রা, আর পুরোনোদেরকে ট্রেনিং করে আরও হচ্ছে। এইটার কন্টিনিউশনে দেখেন নেক্সট লেভেলে যাওয়ার জন্যে আপনার সাইমন টাফেল বলে 7 বছর সে বেস্ট আম্পায়ার হয়েছিল, সে ম্যাচ রেফারি ছিল ফর অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড, T10-এ আছে, IL T20-তে আছে। এই লোককে আমরা একটা তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে অ্যাজ আ কনসালটেন্ট টু ট্রেন অ্যান্ড টেক ইট টু নেক্সট লেভেল। এখন আমাদের কারেন্ট প্রেসিডেন্টও এটা সাংঘাতিক বুস্ট করছে। এটা আথার ভাই যে আমার জায়গায়, আথার ভাইরাও সেম কাজ করছে। আমার মনে হয় এই লেভেলটা আস্তে আস্তে বাড়ছে বলেই, আর এইসব নিউজ কিন্তু ইন্টারন্যাশনালি তোলে, যখন আপনি লাত্তি দিচ্ছেন, যখন বলতেছেন, এইগুলি যখন কমে গেছে নিউজ আর ইনফরমেশন, ভালো ইনফরমেশন গেছে, তখন আইসিসি বলেন, অন্যান্য বোর্ড দেখতেছেন, আরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ারিং এর লেভেলটা কমে বেড়েছে। এটা হচ্ছে ইট ওয়াজ আ টিম ওয়ার্ক, আই উড সে। দের যত আমি ফুল সাপোর্ট পেয়েছি ওই সময়কার আমি তো 3টা প্রেসিডেন্টের আন্ডারে কাজ করেছি, তিনি ওয়াজ সাপোর্টিভ। তারপরে ডিপার্টমেন্টে কিছু কিছু ছেলেপেলে আছে, হ্যাঁ, এক একজন খুব হেল্পফুল ছিল। সৈকত ওয়াজ ভেরি হেল্পফুল, মুকুল, যারা, তারপর গাজী, এরা কিন্তু নিজে ইমপ্রুভ করেছে। তো সুতরাং ওদের পারফরমেন্সই কিন্তু বাংলাদেশের ইমেজটা ইন আম্পায়ারিং হ্যাজ ইমপ্রুভ। অ্যান্ড এইটার সবচেয়ে বড় কৃতিত্ব আমি দিব হচ্ছে আমাদের সৈকতকে। কারণ সৈকত দেখেন ধাপে ধাপে উঠে এখন যে আম্পায়ারিং করতেছে, বাংলাদেশের নাম উজ্জ্বল করতেছে।
আমার যদি আপনি বলেন যে আপনি সবচেয়ে স্যাটিসফাইড কি, যে আমি আমার করবো যে আমি মেয়েদের ইন্ট্রোডিউস করেছি। আমার যে যখন ওরা ট্রেন্ড ছিল কিন্তু ওদের ইউজ করা হতো না, মেয়েদের খেলা ইন্ট্রোডিউস হতো। আমি করলাম কি, এই মেয়েদের ছেলেদের খেলায় ইন্ট্রোডিউস করে দিলাম। সো এটা অনেকের জন্য শখ ছিল, কিন্তু দেখেন এটা এখন অ্যাকসেপ্টেবল লেভেলে চলে গেছে। এখন আমাদের কিন্তু পাঁচটা পাঁচটা আইসিসির অ্যাক্রিডিটেড, মানে একটা হচ্ছে এলিট প্যানেল, চারটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্যানেল, পাঁচটা ছেলে আম্পায়ার এবং চারটা মেয়ে আম্পায়ার আছে আইসিসি, এবং একটা ম্যাচ রেফারি আছে। তো সুতরাং এই সবাই লাইফে ব্রেক দিতে হয়। এই মেয়েরা যে আজকে উন্নতি করছে, আমার সবচেয়ে ভালো লাগে এরা যখন বিদেশে গিয়ে আম্পায়ারিং করে আর তারা খুব ভালো করছে। আচ্ছা, শেষ প্রশ্ন করতে চাই, বিসিবির এখন যে অ্যাডক কমিটি কাজ করছে, আপনাদের জায়গায় এসেছেন, তাদের কাজ কেমন দেখছেন নিরপেক্ষ জায়গায়? আসলে নিরপেক্ষতা থেকে একটু টাইম কম পেয়েছে, কিন্তু তামিমের দেখেন সবচেয়ে বড় হচ্ছে, আমি যেটা প্রশংসা করব তামিমের, দেখেন কয়েকটা কাজ। একটা হচ্ছে যে আমরা ক্যাপ্টেনদের মূল্যটা কি দিয়েছে আমরা কিন্তু ওই রকম করে আগের যতই বোর্ড বলেন, আমি প্লেয়ার হিসেবে বলছি এই মূল্যটা কিন্তু তারা কম দিচ্ছে। এটা ইউ হ্যাভ টু গিভ ক্রেডিট টু তামিম ইকবাল, যে আপনার প্লেয়ারদের ইম্পর্টেন্সটা দেওয়া হচ্ছে। এই যে এখন সে বলে আবার আরেকটা হচ্ছে যারা আপনার বাংলাদেশ টিমে খেলেছে তাদের জন্য একটা লঞ্চ করা হচ্ছে। এটা কমান্ডিং একটা ইয়েটা। আর বাকি তো আরেকটা জিনিস হচ্ছে ওই ইলেকশনটা দিয়ে দিয়েছে, তো যা তার যা কাজের জন্য তাকে যার জন্য আনা হয়েছে, সে তো ইলেকশন দেওয়ার কথা সেটা তো দিয়েছে, সাথে কিন্তু অনেক জিনিস প্লেয়ারদের জন্য ইমপ্রুভ করা হয়েছে। এটা কিন্তু আপনি দেখবেন যে করেছে। এবং আরেকটা যেটা কিন্তু সেদিন ম্যাচ জিতেছে, এই ছোট ছোট জিনিস যে কি এফেক্ট হয়। সব গ্রাউন্ডসম্যানদের পরে 20,000 টাকা করে বোনাস দিচ্ছে, ফ্যান্টাস্টিক। এইভাবেই কিন্তু চলা উচিত আমাদের। তারপর ওর কিছু কথা আমার খুব ভালো লেগেছে, যে ও বলছে যে ও বাংলাদেশ টিমের কে কোন পজিশন, ইট ইজ নট হিজ জব ইজ গ্রেটার। সো all praise to him and that he is doing a very good job. তারপরে ইন্টারন্যাশনাল লেভেলেও যে ক্রিকেট পলিটিক্স হয় সেখানেও ইজ নাও প্লেইং আ গুড রোল। হ্যাঁ, সো অল দ্য বেস্ট উইশেস ফর হিম। নির্বাচনের কথা বললেন, আপনি কি এই নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছা আছে? এটা এখনো ডিসিশন নিইনি, দেখা যাক। কারণ এটা হচ্ছে কি, যেই নির্বাচনে আসুক সবার একটা ক্রিকেটের প্যাশন থাকা উচিত। আমার যেরকম ধর অন্য কোনো নেশা নাই, আমার নেশা হচ্ছে ক্রিকেট। সেই হিসাবে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে ক্লাস 7 থেকে আমি ক্রিকেটের সাথে জড়িত। সো সুতরাং জড়িত থাকলে ভালো লাগবে, সেটার অ্যাকচুয়ালি ডিসিশন নিব। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। চর্চার দর্শকদের জন্য যদি কিছু বলতে চান। চর্চার দর্শকে যেটা হচ্ছে যে আমি আপনারা করে একটা ইউনিক, আপনারা যেভাবে অগ্রসর হচ্ছেন, অল দ্য বেস্ট টু ইউ। আর চর্চার দর্শকরাও যে পজিটিভ নিউজ, আপনারা সবসময় পজিটিভ নিউজ করেন, সেটা হচ্ছে আপনাদের বেস্ট পার্ট। এখন যদি আমি খারাপ করি, ওইটাও যদি আপনি আমাকে বলেন, তাহলে এটাও কিন্তু পজিটিভ নিউজ। আমি যে তাহলে আমি নিজেকে উন্নতি করতে পারবো কি? আপনি প্লেয়ারদের যেরকম ক্রিটিসাইজ করছেন, কোচকে করছেন, আমাদের বোর্ড ডিরেক্টরদেরও করা উচিত, যাতে আমরা আমাদের ইমপ্রুভ করতে পারি। তো সুতরাং থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।